মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমরা 2025-এর জিকে জিএস জি এর একটি সিরিজ শুরু করেছি। এই সিরিজের আমাদের এটা ক্লাস নাম্বার 6। 2024 সালেও আমরা একটি সিরিজ শুরু করেছিলাম। সেই সিরিজ থেকে তোমরা অবশ্যই জানো যে আমাদের স্টুডেন্টরা 90% এবাব, কত আবারও শুনে নাও, 90% এবাব জিকে জিএস কমন পেয়েছিল। ইয়েস, 2025-এও আমরা নতুন সিরিজ শুরু করেছি। আমাদের টার্গেট 100% কমন দেওয়া, এবং আমরা আশা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, এতটুকু আমাদের বিশ্বাস। আর তোমরা এটাও জানো জিকে জিএস এর মধ্যে যে কোনো এক্সামে যদি তুমি ভালো স্কোর না করতে পারো, ভালো করে শুনে নাও, তাহলে ওই কম্পিটিটিভ এক্সাম বা ওই এক্সামটা তোমার ক্লিয়ার করা অনেকটা কঠিন হয়ে যাবে। সুতরাং আমি বলবো জিকে জিএসকে স্ট্রং বানাও। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, এবং কিছুদিনের মধ্যে ইংলিশ ক্লাসও শুরু হবে। ফুল প্যাকেজ প্রিপারেশন আমরা তোমাদেরকে করিয়ে দিতে চাই। তোমাদের যে বিশ্বাস কর্মবার্তা অনলাইনের উপরে এবং কর্মবার্তা অনলাইন নোটস নিলেই যে পরীক্ষায় সফল হবো, এই যে বিশ্বাসটা, সেটা আমরা ধরে রাখতে চাই। এবং তোমাদেরকে এটা বলি যে কর্মবার্তা অনলাইন নোটস নিলেই যে তুমি পরীক্ষা সাকসেস হয়ে যাবে এমনটা না, কিন্তু আমি বারবারই বলছি, তোমার মধ্যে ওই এবিলিটি থাকতে হবে, পরিশ্রম করার যে ক্যাপাসিটি এটা থাকতে হবে, তোমাকে অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে, এবং আমাদের গাইড, আমরা যে গাইড তোমাদের দেখাচ্ছি এগুলো একটু হলো ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে, এটুকু আমরা বিশ্বাসী। চলো আমরা ক্লাসটা শুরু করছি, অনেক কথা বলে নিয়েছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময় সঠিক ইনফরমেশন তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন 3, এক্সি সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। লাস্ট 5 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি 5 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের একটা গর্বের বিষয়। তোমার আশেপাশে যদি 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়ে থাকে এমন কেউ, তুমি অবশ্যই জিজ্ঞেস করবে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 6 জন বলবেই হ্যাঁ নোটস ভালো কমন পড়ে। কেন? আমরা সবসময় নোটসের কোয়ালিটিকেই প্রাধান্য দিয়ে থাকি। চলো অনেক কথা বলে নিয়েছি, চলো ক্লাসটি শুরু করি। ক্লাস নাম্বার 6, এটা আমাদের ক্লাস নাম্বার 6। তার জন্য একটি প্লে লিস্ট রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখবে এবং নোট করে রাখবে। 2025-এর সম্পূর্ণ ক্লাসগুলো ফলো করো, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। জিকে জিএস এর মধ্যে এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। চলো প্রথম কোশ্চেনটা কি, ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে নির্মিত? সবগুলো কোশ্চেন আমাদের রিপিটেড কোশ্চেন। 2024-ও আমরা এই ক্লাসগুলো করিয়েছি, যারা 2024-এ সাকসেস হয়েছে স্টুডেন্টরা ফলো করেছে তোমরা জানো। আর এই ক্লাসগুলো আমরা করাচ্ছি লাস্ট 10 থেকে 15 বছর বিভিন্ন এক্সামে এসেছে, ওই কোশ্চেনগুলোকে রিপিট করাচ্ছি, সেই কারণে এতটা তোমরা কমন পাচ্ছ। ঠিক আছে, রিপিটেড কোশ্চেন আসেই যে কোনো এক্সামে। চলো 1 নম্বর কোশ্চেনটা কি, দেখো ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? তাহলে প্রথমে আমাদের জানতে হবে ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনাটির নাম কি। তাহলে ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনাটির নাম হলো দামোদর উপত্যকা প্রকল্প বা পরিকল্পনা। কি, কোশ্চেনটা যদি এভাবে ঘুরিয়ে আসে যে ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনাটির নাম কি, দামোদর উপত্যকা পরিকল্পনা। বুঝতে পারছো কোন নদীর উপরে অবস্থিত? যে কোশ্চেনে চাওয়া হয়েছে সেটা দামোদর নদীর উপরে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কি, দামোদর উপত্যকা পরিকল্পনা পেয়েছি আমরা। কোন নদীর উপরে অবস্থিত? দামোদর নদীর উপরে অবস্থিত। যদি তোমাদের কোশ্চেন আসে যে দামোদর উপত্যকা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত। দুটি রাজ্য মিলেই এটা অবস্থিত এই পরিকল্পনাটি। ঠিক আছে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। দেখো আমি বারবারই বলি, ক্লাসগুলো তোমরা ডিপলি শুনবে, এই ক্লাসের মধ্যে তোমাকে আমি জিকে জিএস মুখস্থ করিয়ে দেবো। বুঝতে পারছো? একদম গ্যারান্টির সঙ্গে বলতে পারি, সঠিকভাবে যদি তোমরা ক্লাসটি ফলো করো, এই ক্লাসের মধ্যে তোমাকে 50 থেকে 60% জিকে জিএস আমি শিখিয়ে দেবো। যাও, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। দেখো তুমি এই ক্লাসটা ধ্যান দিয়ে ফলো করো, তুমি এই ক্লাসের মধ্যে 50 থেকে 60% শিখতে পারছো কিনা জিকে জিএস আমাকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, চলো তাহলে
কি পেলাম আমরা এই কোশ্চেনটা থেকে আমরা কি পেলি পেলাম একটা কোশ্চেন থেকে আমি 4-5টা কোশ্চেন আমি তোমাদেরকে এই রিলেটেড যা কিছু আসতে পারে পরীক্ষায় সব কিছু ডিসকাস করে দেবো। ক্লাসটা লম্বা হবে, ধৈর্য সহকারে তোমাকে শুনতে হবে যদি তোমার লক্ষ্য পর্যন্ত তোমার পৌঁছতে হয়। ঠিক আছে, চলো এখানে আমরা কি পেলাম, কোশ্চেনে কি চাওয়া হয়েছে, ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে নির্মিত। কোন নদীর উপরে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা নির্মিত বলা হয়েছে, তাহলে আমরা পরিকল্পনাটির নাম আমাদের জানতে হবে। নামটা কি, দামোদর উপত্যকা পরিকল্পনাটা আমরা জেনেছি। তাহলে কোন নদীর উপরে নির্মিত হয়েছে, সেটা দামোদর নদীর উপরে নির্মিত হয়েছে। তাহলে কোন রাজ্যে নির্মিত হয়েছে, যদি বলে দামোদর উপত্যকা পরিকল্পনা কোন রাজ্যে নির্মিত হয়েছে, তাহলে আমরা বলবো ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত বা নির্মিত হয়েছে। এতটুকু বুঝতে পেরেছি। এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে, এই যে দামোদর উপত্যকা পরিকল্পনা, এটি কোন নদী উপত্যকা পরিকল্পনাকে নকল করে তৈরি করা হয়েছে, মানে নকল করে বলতে অনুকরণে তৈরি করা হয়েছে। তাহলে তোমরা কি বলবে, তাহলে তোমরা বলবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস নদী উপত্যকাকে অনুকরণ করে দামোদর নদী উপত্যকা তৈরি করা হয়েছে। বুঝতে পারছো, শিখা হচ্ছে। ওকে, তারপরে এখান থেকে আরো কোশ্চেন তোমাদের আসতে পারে, যেমন ধরো এই যে দামোদর নদী উপত্যকা পরিকল্পনাটি কি উদ্দেশ্যে এখানে বানানো হয়েছে, বা কি উদ্দেশ্যে এটাকে খনন করা হয়েছে, কি উদ্দেশ্যে এটাকে প্রকল্পটাকে রেডি করা হয়েছে। তাহলে তোমরা বলবে কি, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি কাজের শক্তি বৃদ্ধির জন্য। বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি কাজের শক্তি বৃদ্ধির জন্য দামোদর উপত্যকা পরিকল্পনাটাকে নির্মিত করা হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মাঝামাঝি স্থানে, বা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যে। এটাকে অনুকরণ বা নকল করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস নদী উপত্যকাকে অনুকরণ করে বা নকল করে এটাকে রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে। বুঝতে পারছো, একটা কোশ্চেন থেকে কতটা কোশ্চেন পেলাম আমরা, 6 থেকে 7টা কোশ্চেন পেয়েছি। তো শিখা হয়েছে তো, ইয়েস। পরবর্তী সময় 1-2বার রিভাইজ করে নিলেই তোমরা মুখস্থ হয়ে যাবে, গ্যারান্টি। ওকে, চলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দেখি আমি, কি বলা হয়েছে দেখো, সর্বপ্রথম ভাইরাস কি আবিষ্কার করেন। এই কোশ্চেনটা যে কতবার এসেছে বিভিন্ন এক্সামে, মানে মানে কি আনকাউন্টেবল, মানে কি বলবো আমি, গিনতি নেই। তোমরা বহুত এক্সামে এসেছে, সর্বপ্রথম ভাইরাস কি আবিষ্কার করেন। একদম ইজি কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে কি হবে সঠিক উত্তর, সকলেই জানি আমরা, ইভানুভক্সি। ইভানুভক্সি সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন, ইভানুভক্সি সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন। ঠিক আছে, ইভানুভক্সি কে ছিলেন, কোথাকার বাসিন্দা ছিলেন, তিনি ছিলেন রাশিয়ান সায়েন্টিস্ট। কোথাকার ছিলেন, রাশিয়ান ব্যক্তি, বা ব্যক্তি বলবো না আমরা, রাশিয়ান সায়েন্টিস্ট ছিলেন ইভানুভক্সি। ঠিক আছে, তিনি কত সালে আবিষ্কার করেন ভাইরাস, 1892 সালে। কত সালে, 1892 সালে তিনি ভাইরাস আবিষ্কার করেন। দেখো আমি একটা কথা বলি, ক্লাসের মধ্যে আমি বেশি কোশ্চেন করবো না, 10 থেকে 12-15টা কোশ্চেনই করাবো। একটি কোশ্চেনের পিছিয়ে আমি যতগুলা কোশ্চেন হতে পারে টাচিং করিয়ে দেবো। তাহলে আমি যদি একটা কোশ্চেনের পিছিয়ে যদি 2, 3, 4টা করে কোশ্চেন করাই, তাহলে 10টা কোশ্চেন করালো আমাদের এখানে 30-40টা কোশ্চেন হয়ে গেল। বুঝতে পারছো, কোশ্চেন থাকবে 10 থেকে 12টা বা 15টা, কিন্তু এক্সট্রা ফ্যাক্ট কত ধরনের কোশ্চেন এই কোশ্চেনটার উপর ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সবকিছু আলোচনা করে দেবো। 40-50টা কোশ্চেন কভার করে দেবো। বুঝতে পারছো, ওকে। তাহলে কত খ্রিস্টাব্দে ইভানুভক্সি ভাইরাস আবিষ্কার করেন, 1892 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা, তিনি মনে রাখবে যে তিনি প্রথম কোন, যদি বলে ইভানুভক্সি প্রথম কোন ভাইরাসের অনুসন্ধান করেন, বা কোন ভাইরাসকে উনি খুঁজে বের করেছিলেন, তাহলে হবে তাবাকু মেসকুলুস ভাইরাস। হ্যাঁ, স্পেলিংটা দেখানো কেমন হবে, তাবাকু, হ্যাঁ, TABACO, তাবাকু, MUS, মুসিক ভাইরাস। হ্যাঁ, মুসিক ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাসটাকে তিনি প্রথম সন্ধান করেছিলেন। হ্যাঁ, চলো 3 নম্বর কোশ্চেনটা দেখো। ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি, ফ্রেশ ওয়াটার লেক। ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি, কি হবে সঠিক উত্তর, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ। হ্যাঁ, উলার হ্রদ হলো ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, আচ্ছা, উলার হ্রদ যদি আসে যে ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত, তাহলে তোমরা কি বলবে, কি আনসার দেবে, দেবে জম্মু অ্যান্ড কাশ্মীর। হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার হ্রদ ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, ফ্রেশ ওয়াটার লেক। ঠিক আছে, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। ওকে, এতটুকু বুঝতে পারছো। ওকে, চলো তাহলে আমরা অপশনগুলো একটু দেখে নেব। অপশন কি আছে দেখো, পুষ্কর হ্রদ। ঠিক আছে, পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত জানো, পুষ্কর হ্রদ রাজস্থান রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে, পুষ্কর হ্রদ রাজস্থান রাজ্যে অবস্থিত। অপশন বিতে রয়েছে লোকটাক হ্রদ, এটা আমরা সকলে জানি আমাদের নর্থ ইস্টে অবস্থিত। কোন রাজ্যে বলো,
লোকটাক হ্রদ নর্থ ইস্টের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত, ঠিক না? মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর রয়েছে উলার হ্রদ, তো বললামই এই জম্মু কাশ্মীর, কিন্তু এই যে ডাল হ্রদ আছে না, সেটাও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, মনে রাখবে ডাল হ্রদও জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। ওকে, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো ক্লাসটি একটু শেয়ার করবে প্লিজ, তোমাদের বন্ধু বান্ধব বা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ক্লাসটি শেয়ার করবে, এতটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। যদি ক্লাসটি ভালো লাগে তোমাদের কাছে, যদি ভালো না লাগে তাহলে শেয়ার করতে হবে না। ওকে, চলো 4 নম্বর কোশ্চেন দেখো, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল লোকটাক ঝিল, এক্ষুনি আমি বললাম কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত, অপশনে আমি বলে দিয়েছি না? ইয়েস, লোকটাক ঝিল কোন রাজ্যে অবস্থিত এটাই বলা হয়েছে কোশ্চেনে। কেন কোশ্চেনটা আসে অনেকবার, অনেক এক্সামে আসে, সে কারণে আমরা রেখেছি। উত্তর মানে আমাদের নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ঝিল কোনটা? ঝিল লোকটাক ঝিল কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত, ঠিক না? মণিপুর রাজ্যে অবস্থিত, তাহলে আমরা পেয়ে গেছি উত্তর পূর্ব নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ঝিল কোনটা? লোকটাক ঝিল, ঠিক আছে। পরীক্ষা কিন্তু আসে, একদম আসলে যেহেতু মিস না হয়, ঠিক আছে। মণিপুর, আচ্ছা এটা তো তোমরা জানো, এই যে মণিপুর, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, আমি দেখেছি যে মণিপুরকে কি বলবো, ভারতের মণি মানে কি আখ্যা দিয়েছেন? এই ভারতের মণি মণিপুরকে বলেছেন, তাহলে এটা জওহরলাল নেহরু, হ্যাঁ, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি কিন্তু মণিপুরকে মানে ভারতের মণি বলে আখ্যায়িত করেছিলেন, হ্যাঁ। এটা অনেকবার অনেক এক্সামে এসেছে, আমি দেখেছি, সে কারণে তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত 5 সেপ্টেম্বর কোন দিবস পালন করা? সকলেই জানি আমরা 5 সেপ্টেম্বর, এটা জানেন এমন কেউ নেই? কমেন্টস করো, 5 সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? তাহলে আমি এখানে আনসারটা বলবো না, তাহলে তোমাদের কি বলবো? আমি তোমাদেরকে বলবো এই যে 5 সেপ্টেম্বর যে দিবসটা আমাদের পালন করা হয়, আচ্ছা যাই হোক, কোন দিবস পালন করা হয়? শিক্ষক দিবস পালন করা হয়। এই যে শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর, এটা কার জন্মদিনে পালন করা হয়? এটাও আমরা জানি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসে। কার জন্মদিনে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে মানে উপলক্ষেই এই 5 সেপ্টেম্বর আমরা প্রত্যেক বছর শিক্ষক দিবস পালন করে থাকি। ক্লিয়ার? সকলে জানি, তারপরও যদি কেউ না জেনে থাকি, জেনে নিয়েছো, এখন মিস হবে না, পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। বিশেষ করে এটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের এক্সামে আসে, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। দেখো, প্রথম তোমাদেরকে টার্গেট বানাতে হবে, কিভাবে তোমরা সফল হবে, কিভাবে তোমরা পরীক্ষায় বেশি কমন পাবে, এটা একটু মানে অ্যানালাইসিস করবে। কোন লেভেলের এক্সামে তুমি বসতে যাচ্ছ, ওই লেভেলের এক্সামে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন লেভেলের আসতে পারে, ওইগুলো যদি তুমি বুঝে নাও, তাহলে কিন্তু তুমি মানে ম্যাক্সিমাম তুমি কি বলবে কমন, মানে ম্যাক্সিমাম কমন করতে পারবে, কমন পরীক্ষা পাবে, ঠিক আছে। আর আমরা যে নোটগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা এক্সামে আমাদের নোটস স্টুডেন্টরা কি সফল হচ্ছে, কেন? আমরা ডিপ অ্যানালাইসিস করি। প্রথমে একটা নোট আমাদের রেডি করতে অনেক দিন সময় লাগে, অ্যাকচুয়ালি অনেক দিন আমাদের সময় লাগে একটা নোট রেডি করতে। নোটিফিকেশন বের হওয়ার পর আমরা 1-1.5 মাস 2 মাস সময় নিয়ে নিই, কেন? ডিপ অ্যানালাইসিস করে আমরা নোটগুলো রেডি করতে চেষ্টা করি সবসময়। কেন? তোমরা পয়সা দিয়ে আমাদের থেকে নিচ্ছ, তোমাদের এই নোটটার উপরে তোমাদের বহুত ড্রিম, মানে এটা কমন পাবে, চাকরি পাবে, বহুত বড় ড্রিম সকলেরই। তো এই ড্রিম মানে কি বলবো, আমাদের দ্বারা হয় না যে আমরা কিছু একটা মানে তড়িঘড়ি ভাবে মানে পারি না আমরা, ঠিক আছে। যাই হোক, ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়া সার সকলেই জানি আমরা, ইউরিয়ার রাসায়নিক নাম কি? কি হবে সঠিক উত্তর? ইউরিয়া তো রাসায়নিক, কি সার? ইউরিয়া সকলে জানি আমরা জৈব সার, নর্মাল ইজি কোশ্চেন। জৈব সার আমরা সকলে ইউজও করি, সকলে ইউজ করি না মানে আমাদের নিয়ার বলে আমরা দেখি অনেকে ইউজ করে, যারা বিশেষ করে মানে কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছে তারা ইউজ করে, ঠিক না? ইউরিয়া সার, ইউরিয়া এটা কি সার? এটা জৈব সার। ইউরিয়ার কি বলা হয়েছে? রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত এটাও জানি আমরা NH2CO NH2, হ্যাঁ, ইউরিয়ার রাসায়নিক সংকেত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রহটি অন্তস্থ গ্রহ নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফির, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি বলতে পারে, ওয়ার্ল্ড জিওগ্রাফি বলতে পারে, যাই হোক, জিওগ্রাফি থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি? নিম্নলিখিত কোন গ্রন্থটি অন্তস্থ গ্রন্থ নয়? তাহলে আমরা যদি জেনে নিই যে কোন কোনগুলা অন্তস্থ গ্রহ, কোন কোনগুলা বহিস্থ গ্রহ, তাহলে আমাদের ক্লিয়ার। কারণ এখানে যে অপশন রয়েছে, অপশনে তো উল্টাপাল্টা থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে, ঠিক না? কিন্তু কোশ্চেন তো এই ধরনের আসে, নিম্নলিখিত কোন গ্রন্থটি অন্তস্থ গ্রন্থ নয়, বা যদি আসে নিম্নলিখিত কোন গ্রন্থটি অন্তস্থ গ্রহ, বা নিম্নলিখিত কোন গ্রন্থটি বহিস্থ গ্রহ নয়, বা নিম্নলিখিত কোন গ্রন্থটি বহিস্থ গ্রহ, তাহলে আমি যেভাবেই আমাকে কোশ্চেন আসুক আমি আনসার করতে পারবো। তাহলে আমরা প্রথম কি জেনে নেব? কোনগুলা অন্তস্থ গ্রহ, কোনগুলা বহিস্থ গ্রহ। নোট করে নাও, রাইট ডাউন, ঠিক আছে, নোট করো। দেখো, প্রথমে তোমরা
এই মনে রাখবে যে বুধ শুক্র মঙ্গল এবং পৃথিবী হলো কি অন্তস্থ গ্রহ। কি? বুধ শুক্র মঙ্গল এবং পৃথিবী। কি? বুধ, শোনো, বুধ শুক্র মঙ্গল এবং পৃথিবী হলো কি গ্রহ? অন্তস্থ গ্রহ। এবং বহিস্থ গ্রহ হলো কি? বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। কি? বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, এগুলো হলো বহিস্থ গ্রহ। তাহলে অন্তস্থ গ্রহ আমি জেনে গেছি, বহিস্থ গ্রহ আমি কোনগুলো জেনে গেছি। কোশ্চেনটা যেভাবে হোক আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন, আমি আনসার করতে পারবো। বুঝতে পারছো? চলো, আচ্ছা, এটার আনসারটা তো বলে দিলাম, তোমরা আনসারটা এটা বলো। আমি তো বলে দিলাম কোনগুলো অন্তস্থ গ্রহ কোনগুলো বহিস্থ গ্রহ। এবার তুমি এটার আনসারটা কমেন্টস করে জানাও। 7 নম্বর কোশ্চেন কমেন্টস করে জানাও। ঠিক আছে, চলো নেক্সট 8 নাম্বার কোশ্চেন। জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। আশা করি তোমরা সকলেই আনসার করতে পারবে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? অপশন সি, 24শে এপ্রিল। এভরি ইয়ার 24th এপ্রিল জাতীয় পঞ্চায়েত দিবস পালন করা হয়। ঠিক আছে, সেলিব্রেট করা হয়। ঠিক আছে, চলো, আচ্ছা, এই যে এখান থেকে তোমাদের আরো কি আসতে পারে, যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, আমরা সকলে জানি পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে চালু হয়, কোথায় চালু হয়, কোন রাজ্যে প্রথমে চালু হয়, কোন রাজ্যের কোন জেলায় চালু হয়। ঠিক আছে, প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা রাজস্থানের নাগুর জেলায় চালু হয়। আমরা সকলে জানি, আমি অনেক পড়িয়েছি এই জিকে এটা, কেন এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পড়িয়েছি তোমাদেরকে আমি। ঠিক আছে, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস রাজস্থানের নাগুর জেলায়, এই জাতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা রাজস্থানের নাগুর জেলায় প্রথম চালু হয় 1959 সালে। কত সালে? 1959। ঠিক আছে, 1959 খ্রিস্টাব্দে চালু হয়। এবং তখন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। উনার তত্ত্বাবধানে এই জাতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় রাজস্থানের নাগুর জেলায় 1959 সালে। ঠিক আছে, এখান থেকে যদি কোশ্চেন আসে আশা করি তোমাদের মিস হবে না। ঠিক আছে, ওকে, চলো 9 নম্বর কোশ্চেনটা কি দেখো। নিম্নলিখিত মহাভাষ্য কার রচনা? ভেরি ইম্পর্টেন্ট, নিম্নলিখিত মহাভাষ্য। দেখো, আমি তোমাদেরকে একটি কথা বলি, একটু ধ্যান দিয়ে শুনবে। আমি একদম কি বলবো, দেখো, তোমরা আমাদের থেকে নোটস নিচ্ছ, আমাদের এতটা ভরসা করছো যে কর্মবার্তা অনলাইন নোটসই কমন পড়বে, কিন্তু নোটস তোমরা আমার নিচ্ছ, নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে না বা আমাদের ফলো করবে না, এমনটা করবে না। আমরাও যে তোমাদের কাছে পয়সা নিলাম, নোট দিয়ে দিলাম, আমাদের দায়িত্ব শেষ, এমনটা কিন্তু না। ঠিক আছে, কেন? যেমন আমি এক্সাম্পল হিসাবে বলি, GRBT2 কে যদি আমি এক্সাম্পল টার্গেট বানিয়ে বলি, তোমরা আমাদেরকে পয়সা দিচ্ছ, নোট নিচ্ছ, কমপ্লিট না, কমপ্লিট না, আপ টু এক্সাম পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে টাচিং এ থাকবে। সময়ে সময় কি লাগবে, কিভাবে কি করতে হবে, সবকিছু তোমাদেরকে আমরা গাইড করব আপ টু রিটেন এক্সাম পর্যন্ত। কেন? আমরা চাই না যে আমাদের রেপুটেশন খারাপ হোক, বা তোমাদের যে ভরসা আমাদের উপরে, তোমাদের বলতে কি বলবো, সব জায়গায় শুধু যে সকলের মনে এটাই যে কর্মবার্তা অনলাইন নোটস কমন পড়ে। হ্যাঁ, কমনস পড়ে, কিন্তু কমন পড়লে যে তুমি সাকসেস হবে এমনটা না। কিন্তু তোমার হার্ডওয়ার্ক করতে হবে, ওই গাইডলাইন অনুসারে তোমাকে চলতে হবে। একদম আপ টু যে কোনো এক্সাম পর্যন্ত আমরা তোমাদেরকে গাইড দিয়ে আসছি এবং আসবো। বিশেষ করে GRBT2 কম্পিটিশন খুবই টাফ হবে। অন্যান্য এক্সাম তো ঠিক আছে, সবই কম্পিটিশন টাফ, তারপর ফুল সিলেবাস আমরা একবার প্রোভাইড করে দিই, তারপর বলি যে আমাদের ক্লাসগুলো ফলো করবে, হয়ে যায়। কিন্তু GRBT2 ক্লাস ফলো করবে, নোটস করবে, এক্সাম ডেট যখন দেওয়া হবে তার আগে দিয়েও কিন্তু তোমাদেরকে আমরা আরো অনেক কিছু দেবো। ঠিক আছে, এগুলো সবকিছু করতে হবে, না হলে মুশকিল। এক্সাম ক্র্যাক করা অনেকটা কঠিন হবে। GRBT2 হিউজ টাফ হবে। প্রত্যেকটা ত্রিপুরার গলিতে গলিতে ছেলেমেয়েরা জানে GRBT2। তো সুতরাং এতটা কম্পিটিশন হবে, ভ্যাকেন্সিও কিন্তু এমন একটা থাকবে না, 2,500-3,000-এর বেশি ভ্যাকেন্সি থাকবে না, সম্ভাবনা কম। ঠিক আছে, তো সুতরাং ওইগুলো একটু ফলো করবে। হ্যাঁ, চলো, এখন ইরেগুলার ক্লাস চলছে আমাদের চ্যানেলে, সময় বার করতে পারছি না, আমিও বিজি থাকি আমার অন্য প্রফেশনে। যাই হোক, কিন্তু যখন পরীক্ষা নোটিফিকেশন আমরা পেয়ে যাব, এক্সাম ডেট আসবে, তখন যে কোনোভাবে হোক আমি ক্লাস ম্যানেজ করব, সব ধরনের ক্লাস তোমাদেরকে আমি করিয়ে দেবো, এতটুকু ভরসা রাখতে পারো। ঠিক আছে, চলো, নিম্নলিখিত মহাভাষ্য কার রচনা? মহাভাষ্য কার রচনা? আর এখন যা নোটগুলো আমরা দিচ্ছি এগুলো কভার করতে থাকো। নিম্নলিখিত মহাভাষ্য কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে পতঞ্জলি। হ্যাঁ, নিম্নলিখিত মহাভাষ্য রচনা করেন কে? পতঞ্জলি। ঠিক আছে, আর এখানে তোমাদের দেখো এই পণিনিও একটা ইম্পর্টেন্ট, যে অষ্টাধ্যায়ী রচনা করেছেন পণিনি, এটাও আসে পরীক্ষায়, দেখে নেবে অষ্টাধ্যায়ী কি রচনা করেন? পণিনি। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো। নিম্নলিখিত এপিকালচার কিসের সঙ্গে যুক্ত? এই যে একটা কোশ্চেন অনেক এক্সামে আসে,
একদম একটু ধ্যান দিয়ে শোনো, আমি একটু আলোচনা করে দেবো, একটু ডিসকাস আলোচনা করে দেবো। এপিকালচার কিসের সঙ্গে যুক্ত? প্রথমে তোমাদেরকে আমি আনসারে বলি, এপিকালচার হলো মৌমাছি প্রতিপালন। মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়? এপিকালচার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বিতে আছে রেশম পোকার চাষকে কি বলা হয়? সেরিকালচার। সেরিকালচার প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিত সেরিকালচার কিসের সঙ্গে যুক্ত? তাহলে বলবে তোমরা রেশম পোকার চাষের সঙ্গে যুক্ত। অপশন সি, মৎস্য চাষ কিসের সঙ্গে যুক্ত বা কি বলা হয়? মৎস্য চাষকে বলা হয় পিসি কালচার। কি? পিসি কালচার, মৎস্য চাষ। পক্ষী সংক্রান্ত বিদ্যা, অর্নিথোলজি। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অর্নিথোলজি। যদি বলে নিম্নলিখিত অর্নিথোলজি কিসের সঙ্গে যুক্ত, তাহলে তোমরা বলবে পক্ষী সংক্রান্ত বিদ্যার সঙ্গে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি মানে বুঝে নিয়েছো বা লিখে নিয়েছো, যাই করেছো, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। কি হইলো এটা? 11 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেবের মকবরা কোথায় অবস্থিত? ঔরঙ্গজেবের মকবরা কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের মকবরা অবস্থিত। কোথায়? ঔরঙ্গাবাদে। আচ্ছা, অপশন বিতে রয়েছে লাহোর। লাহোরে জাহাঙ্গীরের মকবরা। কার মকবরা অবস্থিত লাহোরে? জাহাঙ্গীরের মকবরা। যদি আসে জাহাঙ্গীরের মকবরা কোথায় অবস্থিত, তাহলে বলবে লাহোর, ঠিক আছে। আচ্ছা, কাবুল বাবরের মকবরা। কাবুলে কাবুলে কার মকবরা অবস্থিত? বাবরের মকবরা। বাবর, হ্যাঁ, বাবরের মকবরা কাবুলে অবস্থিত। আর আগ্রাতে সকলে জানি আমরা শাহজাহানের মকবরা, ঠিক আছে। শাহজাহানের মকবরা কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একদম কোশ্চেনগুলো কিন্তু মানে সিরিয়াস নেবে। এই কোশ্চেন যে আমরা ক্লাসগুলো করাচ্ছি, হয়তো বা এই ধরনের ক্লাস বা এই কোশ্চেন তুমি পরীক্ষার আগ পর্যন্ত, যদি তুমি যে পরীক্ষা বানাচ্ছ আগামী 2-4-5 মাসের মধ্যে হবে, হয়তো বা এই ক্লাসগুলো, এই জিকে গুলো আমি আর করাবো না, ঠিক আছে। হয়তো বা কিতা এই যে 2025-এ যে সিরিজ শুরু করেছি, রিপিটেড কোশ্চেন, কেননা হিউজ জিকে রয়ে গেছে, দুনিয়ার জিকে রয়েছে, রিপিটেড করানোর কোনো চান্স নেই, সুতরাং মিস করবে না। আবার বলছি, কোনোটা কোশ্চেন মিস করবে না। রিপিট এই কোশ্চেনটা আবার পাবে 2-4-5 মাসের মধ্যে পরীক্ষার আগ পর্যন্ত, আশা কম, ঠিক আছে। রিপিট মানে 2025-এর কোশ্চেন একবারই সবগুলো পাবে, রিপিট পাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। কেন? হিউজ জিকে রয়েছে আমাদের স্টোরে, মানে আমাদের স্টোরে বলতে আমাদের স্টকে হিউজ জিকে রয়ে গেছে তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা থেকে একটা ইম্পর্টেন্ট, কোনটা মিস করা যাবে না। চলো 12 নম্বর কোশ্চেন কি দেখো, নিম্নলিখিত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এই যে আমাদের দিল্লি ক্যাপিটাল কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা জানি সেটা হলো যমুনা নদীর তীরে অবস্থিত। আমরা জানি যমুনা নদীর তীরে অবস্থিত, আসে ভারতের ক্যাপিটাল আসে, কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় মানে কি বলবো, ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয়, এবং মানে খুবই মানে সকলে জানি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, ঠিক না? এটি কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠা করেন প্রথম কুমার গুপ্ত। ভেরি ইম্পর্টেন্ট, প্রথম কুমার গুপ্ত এটি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় তোমরা জানো? এটি বিহারে অবস্থিত, ঠিক না? এটি বিহারে অবস্থিত, নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত, ঠিক না? আমরা সকলে জানি এটা, যাই হোক, তারপরে যারা জানি না দেখে নেবে, হ্যাঁ। আচ্ছা, চলো অপশন বিতে রয়েছে কি? গোপাল। গোপাল কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন? উদন্তপুরী বিশ্ববিদ্যালয়। উদন্ত রস্যু দ দন্তানত শূন্য, উদন্তপুরী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন গোপাল, ঠিক আছে। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসে, সে কারণে আমি ডিসকাস করছি, ঠিক আছে। তারপরে রামপাল হলো জগদ্দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রামপাল, হ্যাঁ। এই কোশ্চেনগুলো আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো 14 নম্বর কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমরা প্রথমে পেয়েছি কি? বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ কোনটা? মাজুলি দ্বীপ। কোশ্চেন যদি আমাদের আসে বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ কোন, নদী দ্বীপের নাম বলো, তাহলে আমরা বলবো মাজুলি দ্বীপ, ঠিক আছে। আচ্ছা, এটি কোন রাজ্যে অবস্থিত এখানে বলেছে, তাহলে এটাও দেখবো আমরা, এটি অসম রাজ্যে অবস্থিত, হ্যাঁ। অসম রাজ্যে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট, নর্থ ইস্ট জিকের মধ্যে, ঠিক আছে। অসম রাজ্যে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অসম রাজ্যে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো 15 নম্বর কোশ্চেনটা কি দেখো, পাইরোমিটার যন্ত্রে নিম্নলিখিত কি পরিমাপ করা হয়? পাইরোমিটার যন্ত্রে নিম্নলিখিত কি পরিমাপ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসেই। উচ্চচাপ, পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চচাপ, তাহলে যদি আসে উচ্চচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? পাইরোমিটার, ঠিক আছে। এবং নিম্নচাপ যদি বলে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ক্রোয়োমিটার, হ্যাঁ। নিম্নচাপ হবে ক্রোয়োমিটার, ঠিক আছে।
ক্রোয়োমিটার, হ্যাঁ, নিম্নচাপ। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমরা বলো। আর কোশ্চেন নেব না, 15টি কোশ্চেনেই ক্লাস অনেক লিঙ্কদি হয়ে গেলে হয়তো বা তোমরা বোরিং হয়ে যেতে পারো অনেকে, ঠিক না? তাহলে আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন করেছি। আমি আনফরচুনেটলি আবারও বলছি, রেগুলার বেসিসে আমি ক্লাস দিতে পারছি না, তবে রেগুলার বেসিসে তোমরা ক্লাস পাবে, যেদিনে ক্লাস আসে এগুলো নোট করে নেবে, মিস করবে না। এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। জিকে জিএস এর জন্য তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি যে 100% না হলেও তোমরা 90 এভাব তোমরা কমন তোমাদেরকে আমি দিয়ে বই। ঠিক আছে, 2024 যেটা আমরা মানে প্রমিস করেছিলাম, 2024 আমাদের স্টুডেন্টরা 90-র উপরে পেয়েছে, যারা পরীক্ষা বসেছে 2024-এর শেষের দিকে। 2025 তোমরা জিআরবিটি 2 থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916টা, ত্রিপুরা জেল পুলিশ, ফায়ার সার্ভিস বা অন্যান্য এক্সাম, অনেক এক্সাম রয়েছে, হাইকোর্ট থেকে শুরু করে অন্যান্য অনেক এক্সাম রয়েছে, সেগুলোতে ভালো কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো সঠিক দিশায় প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, আমাদের দ্বারা যেটুকু হবে আমরা তোমাদেরকে গাইড করব, হেল্প করব। তার জন্য আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, ইংলিশের ক্লাসও চলবে। সঠিক দিশায় প্রিপারেশন করো। একবারই চান্স, যেহেতু নিজের টার্গেটকে মানে টার্গেট পর্যন্ত পৌঁছতে পারো এটা লক্ষ্য রাখো। তার জন্য হার্ডওয়ার্ক করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওইখানে পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন এক্সাম আপকামিং, জিআরবিটি 2 থেকে শুরু করে টিপিএসসি সাব ইন্সপেক্টর, টিপিএসসি কনস্টেবল, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ফরেস্টার, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, যদিও ফায়ার সার্ভিস রেডি হয়নি, ফায়ার সার্ভিস, রেলওয়ে গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।